ভারতবর্ষের বুকে আমরা যেমন বিবৃতি দিয়েছি, আপনারা একইভাবে আমরা 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 জাত দালাল আরে সাভারকার কার দালাল ছিল? একদম দালালি করবেন না। সাভারকার কে ছিল? পাঁচ হেঁটে হেঁটে বলেছিল সাভারকার মুচলেখা দিয়েছিল। কোন সাভারকার যখন মুচলেখা দিচ্ছিল তখন ভগৎ সিং ভাই ভুড়ি ভুড়ি মিথ্যে কথা বললে। এই আন্দোলনের সময়, সিঁদুর আন্দোলনের সময় কলকাতার রাজপথে যে আন্দোলন বিরোধে সিঁদুর বন্ধ করতে হবে অপারেশন, এটা কাদের ছিল? বাম সমর্থিত সিপিএম সরাসরি এখানে সমস্ত সিপিএম লিডাররা হেঁটেছিল সিঁদুরের এই আক্রমণকে বন্ধ করতে হবে বলে। আবার এক মিনিট। মানুষের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে, আমি মানুষের প্রাণ কেড়ে অমাবস্যা রাতে জোনাকি পোকার আলো স্পষ্ট দেখা যায় না। পূর্ণিমার যখন আকাশ খুব ভরা থাকে তখন জোনাকি পোকার আলো অন্তত টিম টিম হলেও দেখা যায়। যাক, আজকের এই সন্ধ্যার এই উষ্ণ যে হিমেল বাতাস বইছে, কিছু উষ্ণতা রাজনৈতিকভাবে আমরা আনতেই পারি, যেটা আমাদের সৌজন্য সৌন্দর্যায়ন সাংবাদিকতার ক্ষেত্রে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে আমরা কথাগুলো বলি। প্রথমেই পরিচয় করে দিই, অনির্বাণ রায়চৌধুরী, ডিওএফআর নেতা। আপনাকে স্বাগত, অভিনন্দন। অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো, পথে দেখা হলো। পথেই দেখা হয়, আমাদের পথেই আলোচনা হয়। সায়ন সেন হচ্ছে যুব নেতা তৃণমূল কংগ্রেসের। আপনাকে অভিনন্দন, আপনি আগের দিন ছিলেন, আপনি উষ্ণতা ছড়িয়েছেন। এই উষ্ণতা আমাকে মুগ্ধ করেছে। শান্তরূপ দে বিজেপির নেতা, তিনি মুখপাত্র। আমি প্রথমেই অনির্বাণকে দিয়ে শুরু করতে চাই। অনির্বাণ, তাহিরপুরে ঘন কুয়াশা ছিল, হেলিকপ্টার নামতে পারেনি প্রধানমন্ত্রীর, কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসকে একদম সরাসরি আক্রমণ করেছেন, যে বলেছেন সিন্ডিকেট তলাবাজের সরকার চলছে এই মুহূর্তে। কেন্দ্রীয় সরকার যে টাকা পয়সাগুলো দেয় তার কোনো সঠিকভাবে ইউটিলাইজেশন হয়, তার বক্তব্যের মধ্যে পরিষ্কার। এই তাহিরপুরে কি ঘটেছিল পৌরসভার ক্ষেত্রে সেটা আপনি ভালো জানেন, কিন্তু প্রধানমন্ত্রী হঠাৎ করে একদম এই কথাটা বললেন, তাহলে কি নির্বাচনকে সামনে রেখেই বললেন? দেখুন, আমরা তো মনে করি যারাই হঠাৎ করে আসে নির্বাচনের পাখি। গোটা পশ্চিমবাংলার অর্থনীতি নিয়ে তাদের আলোচনা নেই। গোটা দেশের অর্থনীতির জন্য, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে বাঁচিয়ে রাখার জন্য মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর যে সম্পর্ক দরকার ছিল তা নিয়ে কোনো কথা নেই। কার্যত আমরা বলতে চাই যে তিনি বড় বড় মুখে যতই কথা বলুক না কেন, এই সময় পশ্চিমবাংলার বেকার যুব থেকে শুরু করে গোটা পশ্চিমবাংলার অর্থনীতি একটা ট্রাফিক জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছে। সেই ট্রাফিক জ্যাম নিয়ে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর কোনো কথা নেই। আমরা প্রকাশ্য হয়ে বলতে পারি মুখে কতগুলো গরম গরম কথা এই শীতের সময় ছড়িয়ে কিছু হবে না। আসল যে এই সময়ের মধ্যে তদন্তগুলো দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় সরকারের কাছে, সে তদন্তগুলো প্রকাশ্যে নিয়ে আসুক। মুখে মমতা ব্যানার্জি কতগুলো গালাগালি দিল সেই দিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। আমরা বলতে চাই পার্লামেন্টের ভিতরে কি কথা বলছে। পার্লামেন্টের ভিতরে মমতা ব্যানার্জির প্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বিজেপির বিরুদ্ধে কতগুলো কথা বলছে, আর বিজেপি পার্লামেন্টের কথাকে রাজনীতির সঙ্গে নিয়ে এসে রাজনীতির ময়দানে প্রকৃত আইনি জায়গাতে কতগুলো কার্যকরী রূপ নিচ্ছে সেই নিয়ে আমাদের প্রশ্ন আছে। আমরা প্রশ্ন করতে চাই যে আরজি করের ঘটনা এখনো পর্যন্ত স্তব্ধ হয়ে আছে কেন? আমরা প্রশ্ন করতে চাই এখনো 100 দিনের কাজের টাকা যে বাকি আছে এখনো পর্যন্ত রাজ্য সরকারকে দিতে বাধ্য করছে না কেন? এখনো পর্যন্ত যে ডিএর টাকা বাকি আছে সরকারি কর্মচারীদের, এতগুলো এই সময়ের মধ্যে কেস হলো, এতগুলো মামলা হলো, এখনো পর্যন্ত কোনো সদিচ্ছা দেখাচ্ছে না কেন কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলোতে পদক্ষেপ গ্রহণ করার জন্য? আমরা বলতে চাই এই কথাগুলো বলে শীতকালে মানুষের দেহ গরম করা যেতে পারে, বিজেপির কর্মীদের দেহ গরম করা যেতে পারে, কিন্তু আসলে দাঁড়িয়ে থেকে বিজেপির যে কর্মীরা রাস্তায় মার খাচ্ছে আর সেই কর্মীদেরকে রক্ষা করার জন্য নরেন্দ্র মোদী এখানে দেখা যাচ্ছে না। কতগুলো কথা শুধু তিনি বলবেন আর বিজেপির সাধারণ কর্মীরা তৃণমূলের কাছে এখানে মার খাবে, সে দিয়ে কিছু হবে না। আমরা বলতে চাই যে কার্যকরী রূপ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে নির্দিষ্টভাবে যেগুলো এখনো পর্যন্ত কেন্দ্রীয় তদন্তের অধীনে আছে, যে দুর্নীতিগুলো এখনো পর্যন্ত কেন্দ্রীয় তদন্তের অভ্যন্তরে আছে, সেগুলোকে কার্যকরী করে আইনিভাবে পদক্ষেপ গ্রহণ করুন। এই কথা দিয়ে কিছু হবে না। শান্তরূপ, সেটা হচ্ছে পার্লামেন্টে বক্তৃতা থাকা উচিত, বক্তব্য থাকা উচিত। জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি তাহিরপুরে যে কথা বলেছেন, অভয়ের কাণ্ড উঠে এসছে, খুব স্বভাবতইভাবে ইডি সিবিআইয়ের ভূমিকা। বামপন্থীরা তারা পার্লামেন্টের সংখ্যায় কম হতে পারে, কিন্তু তারা মানুষের কথাগুলো বলছেন। তাই প্রধানমন্ত্রী এসছেন হেলিকপ্টারে করে, যদিও কুয়াশা ছিল, কিন্তু মানুষের মেহনতি মানুষের, শ্রমজীবী মানুষের কথাগুলো তিনি পার্লামেন্টে বলছেন না, তিনি এখানে দাঁড়িয়ে বলছেন। এই যে আমাদের বাম ভাই বললেন যে পার্লামেন্টে প্রধানমন্ত্রী বলছে না, শ্রম বিল থেকে শুরু করে এই যে 100 দিনের কাজ থেকে শুরু করে সমস্ত যে এই তথাকথিত বাম ভাইদের কথায় যে এই শ্রমজীবী মানুষদের যে কথা নাকি যে বিজেপি সরকার নাকি ভাবে না, বলে না, সেই বিজেপি সরকারের আমলেই সাধারণ শ্রমজীবী মানুষের জন্য এত কিছু ভাবা হয়। সেই বিজেপি সরকারের আমলেই শ্রমজীবী মানুষদের বীমার কথা ভাবা হয়। সেই বিজেপি সরকার আমলেই আয়ুষ্মান ভারতের কার্ডের কথা ভাবা হয়। সেই শ্রমজীবী এই বিজেপি সরকারের আমলেই
সমস্ত শ্রমজীবীদের জন্য তাদের ন্যায্য আয়ের কথা, তাদের ন্যায্য দাবির কথা, সেগুলোই তোলা হয়। এই 34 বছরের বাম শাসন যাদের উপর ভর করে, যে কর্মীদের উপর, সরি কর্মী বলা ভুল, যে শ্রমজীবীদের উপর ভর করে বাম শাসনটা টিকে ছিল, তারা চিরকাল সেই শ্রমজীবীকে শ্রমজীবী করেই রাখতে চেয়েছিল। তারা তাদেরকে ভোটার করে রেখেছে, তারা তাদের অগ্রগতি মানে অগ্রাধিকার কোনোদিন দিতে চায়নি, তাহলে তাদের ভোটার হাতছাড়া হয়ে যাবে। অর্ধ পেটে রাখলে না সে আসলে যে কথাগুলো মানুষের অধিকারের প্রশ্নে, রুটি কাপড়া মাখানের প্রশ্নে যে দাবিগুলো বারবার করছে, রাইট টু দ্য ফুড, রাইট টু দ্য এডুকেশন, রাইট টু দ্য হেলথ, সেগুলো পার্লামেন্টে আলোচনা হচ্ছে না। সেখানে বন্দে মাতরম নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সেটা তাহিরপুরে কেন? অনির্বাণ রায়চৌধুরী, তিনি ডিওএফআই নেতা, তিনি একথাই বলতে চাইছেন যে পার্লামেন্টে কোথায়? পার্লামেন্টে আপনারা কোথায় দেখছেন যে পার্লামেন্টে ভারতীয় জনতা পার্টি শুধু বলে পার্লামেন্ট গরম করে না, আমরা করে দেখাই। যারা শূন্য কম নয়, আপনি বলেন না যে কম কম নয়, পশ্চিমবঙ্গ থেকে যারা শূন্য হয়ে গেছে তারা পার্লামেন্টের কথা জানে না। তাহলে আরে আপনারাও একদিন শূন্য ছিলেন পশ্চিমবঙ্গে, এখন আপনাদের ফলে ফুলে ভরেছে। অভিযোগ আছে তৃণমূল কংগ্রেসের সহযোগিতা আপনারা শ্রীবৃদ্ধি ঘটেছে, এটা বামেরা বলে। আঙুর ফল টক, যারা ওখানে তার মঞ্জিলে পৌঁছতে পারছে না, যারা লক্ষ্যে পৌঁছতে পারছে না, তারা তৃণমূল কংগ্রেসের গটাপ গেমের সঙ্গে এই যে বলছে যে ফিশ ফ্রাই তত্ত্ব বা সমস্ত তত্ত্ব, তো আমরা বলছি বারংবার, কারণ আমরা তৃণমূলের সঙ্গে যে আমাদের যে সংঘাত, আমাদের যে বারবার যে আমাদের যে মানে সরাসরি সংঘাত, সেটা প্রত্যেকটা পদক্ষেপে এটা প্রমাণিত। ভারতীয় জনতা পার্টি একটা কার্যক্রম করতে গেলেও সেখানে সরকার বাধা দেয়, সেখানে পুলিশ প্রশাসন বাধা দেয় এবং তাদেরকে হাইকোর্টে যেতে হয়। এখানে আপনি একটা দেখিয়ে দিন যে বামপন্থীরা কোনো সভা করছে, কোনো কিছু প্রোগ্রাম করছে, সেখানে তৃণমূলের একটা কোনো বাধা আসছে, আপনি একটা দেখিয়ে দিন। আর দ্বিতীয়ত, বারংবার তৃণমূলের আক্রমণ বিজেপির মানে আপনি বলছেন তৃণমূলের সঙ্গে বামেদের বলছি সেটিং? না, সম্পূর্ণরূপে প্রমাণিত। তৃণমূল এবং সিপিএম বা বামপন্থী সংগঠনগুলি মিলিজুলি দুই ভাই, জগাই মাদাই দুই ভাই, এসো ভাই লুটে পুটে খাই করেই চলছে। আপনার কাছে আসবো আমি, সায়নের কাছে। সায়ন, পার্লামেন্টে যে কথা বলা উচিত সে কথা পার্লামেন্টে বলছেন না, তিনি বলছেন তাহিরপুরে বলছেন। আর তিনি বলছেন পার্লামেন্টে বহু কিছু হয়েছে মানুষের অধিকারের প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে, রাইট টু দ্য ফুড, নানান বিল, কিন্তু আলটিমেট প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে দিয়ে নামতে পারলেন না। আর এই কথাগুলো ওনাকে অডিও ভিজুয়ালি বলতে হলো, বা যেভাবে তিনি ফোন লাইভ ফোনও দিয়েছেন, কিন্তু লাইভ ফোন আমরা দিই টিভিতে, তা প্রধানমন্ত্রী কেন ফোনও দেবেন? এ কথা কেন বলছেন? সিন্ডিকেট রাজ চলছে, তোলাবাজ, সত্যি কি তাই? প্রথমে ভয়ঙ্কর অভিযোগ তো প্রধানমন্ত্রী করছেন। তিনি কি প্রধানমন্ত্রী হিসাবে বলছেন নাকি বিজেপি নেতা হিসাবে বলছেন? প্রথমেই আপনাকে এবং আপনার চ্যানেলের মাধ্যমে সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই। আপনি যে কথাটা বললেন যে গতকাল আমাদের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তাহিরপুরে আসার কথা ছিল এবং সেখানে দলীয় সভা করার একটা কথা ছিল, কিন্তু তার সাথে সাথে আরেকটাও কথা ছিল, সেটা হচ্ছে সরকারি প্রোগ্রাম, যেটা রাজ্য সড়ক যে সমস্ত প্রকল্পগুলো ছিল সেগুলো উদ্বোধন। তো স্বভাবতভাবেই তিনি ভোট যখন এসছে আমরা দেখতে পাই ভোট পাখি, যেমন আমরা এই শীতকালে দেখতে পাই যে বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী পাখিরা আমাদের চুপি বিলে, যেমন পূর্বস্থলীতে আছে খুব প্রসিদ্ধ একটি বিল, সেই বিলে আসে রোদ পোয়াতে বা বিভিন্ন তাদের। মানে প্রধানমন্ত্রী তাহিরপুরে পরিযায়ী পাখির মতো এসেছিলেন, নামতে পারেননি। তার কারণ আপনাকে দেখতে হবে, সেখানে কালকে আমাদের মতুয়া ভাই বোনেরা বিশাল সংখ্যায় একটা জমায়েত হয়েছিল। সিন্ডিকেট তোলাবাজ বলছে আপনাদেরকে। একটা বিশাল সংখ্যায় তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা বাণী শোনবার জন্য, যে এসআইআর যে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে যে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, রুটি কাপড়া মাখান, আপনি একটু আগেই বলছিলেন যে রুটি কাপড়া মাখানের যে প্রশ্ন, সেই প্রশ্নের প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা শুনতে চাইছিলেন। প্রধানমন্ত্রী সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো আশ্বস্ত বাণী শোনাতে পারেননি না, ওখানে গিয়ে যেতে তো পারেনি, তারপরে অডিও ভিজুয়ালি শোনাতে হয়েছে, ফোনে শোনাতে হয়েছে। আর যেই কথাটা আপনি বললেন যে বিগত দিনে আপনি দেখেছেন যে 2021 সাল, 2019 সাল, 2016 সাল থেকে এই ভোট এলেই বহিরাগত লোকজন বিভিন্নভাবে। বহিরাগত মানে বহিরাগত কে? অবশ্যই এই যে কালকে দেখা গেছে বিভিন্ন জায়গায় বহিরাগত বাইক আমাদের এখানে ঢুকছে, বিহারের নাম্বার প্লেট যুক্ত বাইক এখানে ঢুকছে, তারাই বহিরাগত। এবং তাদের কি সন্দিহান, তাদের কি উদ্দেশ্য, সেটা সম্পর্কে তো অবগত হতে হবে, কিছুই আমরা জানি না, তাই জন্যই তারা বহিরাগত। এবং আপনারা দেখতে পাবেন 2016 সাল বা যে কটা নির্বাচন হয়েছে, তারা বাংলা ও বাঙালিকে কালিমালিপ্ত করার জন্য সিন্ডিকেট রাজ, ভাইপো রাজ, অমুক রাজ, তুসুক রাজ, বিভিন্নভাবে। বামের কাছে যাবো, আসছি আপনার কাছে। একটা বাংলা ও বাঙালিকে কলিমালিপ্ত করার বিভিন্নভাবে চেষ্টা, এবং দ্বিতীয়ত যারা সব দিক থেকে না পারার পর তারা এখন নতুন একটি পন্থা নিয়েছে যে বাঙালি বললেই বাংলাদেশ। মানে প্রধানমন্ত্রী পরিযায়ী পাখি, তাই তো? মানে চুপি বিলে পাওয়া যায়, তাই তো?
ভোটকে সামনে রেখে ভোটের এজেন্ডাকে ফুলফিল করার জন্য তিনি এসেছেন। তার উন্নয়ন প্রকল্পের জন্য সব সময় আমরা দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সব সময় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে সুসম্পর্ক বজায় রাখার জন্য যেই একটা সুস্থ মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মেনটেন করেন, আর বিজেপি বলছে যে তৃণমূল কংগ্রেস সঙ্গে যে বামেদের সিটিং বলে বিভিন্ন মিটিং মিছিলে কোনো বাধা সৃষ্টি হয় না। আমি ছিলাম তাহিরপুরে, কিন্তু চলে গেল আপনাদের সেটিং এর তথ্যে। শান্তরূপকে আজ খুব অসহায় লাগছে, শান্তরূপের কাছে বলার কিছু নেই আজকে। শান্তরূপ যখন বললো শান্তরূপের স্মৃতি যে এত কম হয়ে গেছে আমার সেটা জানা ছিল না। যে 31শে আগস্ট আপনারা ভুলে যাননি কতজন আমাদের কর্মীদেরকে আক্রান্ত করা হলো। 2022 আমাদের কর্মীদেরকে জেলে নিয়ে যাওয়া হলো। একটা উদাহরণ দেখাবে এখানকার কোনো বিজেপি কর্মী একদিনও জেল কাটিয়েছে রাত্রিবেলা? একটা উদাহরণ দেখাবে যে বিজেপির এখানে কোনো কর্মীকে টানে টেনে হিচড়ে পুলিশের গায়ে তোলা হচ্ছে? দেখাতে পারবেন। আমরা জানি তো, একথা আমি বলছি না, একথা আমার বলার কোনো দরকার নেই। 2001 সালে মমতা ব্যানার্জি বলেছিল যাদবপুরের সভাতে যে দরকার পড়লে আমি বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করব। আর যখন মমতা ব্যানার্জিকে 2007 সালে এসি নিয়েলসেনের একটা সাংবাদিক প্রশ্ন করেছিল যে হোয়াট ইজ ইউর অ্যালায়েন্স বিটুইন তৃণমূল কংগ্রেস অ্যান্ড বিজেপি, তখন মমতা ব্যানার্জি বলেছিল বিজেপি ইজ আওয়ার ন্যাচারাল অ্যালায়েন্স। এ কথা আমার না। দ্বিতীয় কথা, আবার শান্তরূপদেরই বা ওপরে যারা বসে থাকে আরএসএস এর মোহন ভাগবত একদিন মিটিং করে এসে বলেছিল মমতা ব্যানার্জি হচ্ছে পশ্চিমবাংলায় আরএসএস এর দুর্গা। আমরা বলতে চাই কে দুর্গা কে আসলে ন্যাচারাল অ্যালায়েন্স, এটা আমরা বলতে চাই না। আসলে সেটিংকে প্রকাশ্যে মানুষ বুঝে গেছে। আমি ওই কথা ব্যবহার করে এখানে সময় নষ্ট করতে চাই না, শান্তরূপের কাছে প্রশ্ন করতে চাই। শান্তরূপ বলছে যে এই সময়ের মধ্যে ভারতবর্ষ এগিয়েছে। শান্তরূপ তো ভালো স্টুডেন্ট, পড়াশোনা করেছে। এই সময়ের মধ্যে ডলারের দাম আমাদের ভারতবর্ষের মুদ্রার সামনে কোথায় দাঁড়িয়ে আছে? পেট্রোলের দাম আজকে কোথায় দাঁড়িয়ে আছে? ডিজেলের দাম আজকে কোথায় দাঁড়িয়ে আছে? একই সঙ্গে প্রশ্ন করতে শান্তরূপকে। শান্তরূপ তো যুব, এই সময়ের মধ্যে যুব কাদের বলা হয়? 38 বছর বয়স। এই সময়ের মধ্যে 52 বছরের নিরিখে সব থেকে বেশি বেকারত্বের সমস্যা বেড়েছে কোথায়? ভারতবর্ষের বুকে। এটা আমার রিপোর্ট না, সিপিএম পার্টির রিপোর্ট না, ইউএন এর পক্ষ থেকে বলছে। ও বলছে যে শ্রম অ্যাক্ট, শ্রম কোডে 3টে ভালো জিনিস আমাকে বলুক তো চোখের সামনে, কিন্তু আমি একটা বলছি। শ্রম কোডে পরিষ্কার কথা বলা হয়েছে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এ যে কথা বলেছিল যে একজন শ্রমিককে 8 ঘন্টার বেশি কাজ করা যাবে না, রাইট টু সে নো একজন শ্রমিকের পক্ষ থেকে বলা ছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পেরেছিলাম ইউনেস্কোর পক্ষ থেকে সিলমোহর দেওয়া হয়েছিল যে একজন শ্রমিক 8 ঘন্টা কাজ করবে, একজন শ্রমিক 8 ঘন্টা বিনোদন দেবে, একজন শ্রমিক 8 ঘন্টা বিশ্রাম নেবে। আজকে আমরা দেখতে পাচ্ছি শান্তরূপদের পার্টি বিজেপির পক্ষ থেকে আইন পেশ করা হয়েছে। সেই আইনে পরিষ্কারভাবে বলা হচ্ছে একজন শ্রমিকের কোনো রকম মৌলিক অধিকার থাকবে না। তার কোন রকম 1955 সালের যে ওয়ার্কিং অ্যাক্ট, সেই অ্যাক্টের মাধ্যমে যে কথা বলা হয়েছিল যে 8 ঘন্টার বেশি কাজ করানো যাবে না, সেই কথা বলছে না। একইভাবে সায়ন ভাইয়ের কাছে প্রশ্ন করতে যাই আমরা, যে সায়ন ভাইয়ের কাছে প্রশ্ন করতে গেলে রাজনৈতিক দল যতই বিজেপির বিরোধিতা করুক না কেন, আমি একটা কথা বলিনি, যতই বলুক না কেন, এই সময়ের মধ্যে সায়ন ভাইদের পার্টির পক্ষ থেকে কেন পার্লামেন্টের কথাকে বিধানসভায় এনে সেই অ্যাক্টের বিরোধিতা করানো? একমাত্র কেরলে সিপিআইএম পার্টির, সেখানে এলডিএফ এর সরকার আছে, সেখানে আমরা রাইট টু ডিসকানেক্ট অ্যাক্ট নিয়ে এসেছি। যে রাইট টু ডিসকানেক্ট অ্যাক্টের দ্বারা বলেছি যে কোনো শ্রমিক 8 ঘন্টার পর যদি তাকে তার মালিক শ্রেণী বলে যে কাজ করতে হবে, তার অধিকার আছে, সে 8 ঘন্টার বেশি কাজ করবে না। আমি সেটিং তত্ত্বে যাচ্ছি না, আমি শুধু শান্তরূপের কাছে একজন সাধারণ যুবক হিসাবে প্রশ্ন করতে চাই। আমি সায়নের কাছে সাধারণ যুবক হিসাবে প্রশ্ন করতে চাই, পশ্চিম বাংলার কর্মসংস্থান কোথায়? ভারতবর্ষের কর্মসংস্থান কোথায়? আমার কাছে পরিষ্কার করুন। খুব অনেকগুলো সাবজেক্ট অনির্বাণ তুললো আপনাদের বিরুদ্ধে। আপনাদের দিকে বিরুদ্ধে কেন বলবো? যে এই জনমতের আলোচনা তো গণতান্ত্রিকভাবে হয়। শূন্যের তথ্য আপনাকে দিয়েছে, সেটিং তথ্য ক্লিয়ার করেছে, সমকোডের কথাও বলছিল। আমি বলছি একই কথা, প্রত্যেকটা আলাদা আলাদা করে উত্তর দেবো। সায়ন না, আমি আপনাকে সময় দেবো। আমি বলছি যে বন্দে মাতরম নিয়ে ওখানে হোক 10 ঘন্টা আলোচনা, সেটা বিষয় না। কিন্তু পিছিয়ে পড়া জনজাতি উপজাতির ক্ষেত্রে অধিকারের প্রশ্নে যে লড়াইগুলো করার কথা, যা এত বছর স্বাধীনতার পরে আপনার পার্লামেন্টে বসে আছেন, আপনার কখনো বঙ্কিমদা বলছেন, তারপর বঙ্কিম বাবু বলছেন, আর আইনের ক্ষেত্রে যে পরিবর্তনের কথা বলছে একটা শ্রমিকের মর্যাদার ক্ষেত্রে, কোথায় সেগুলো আলোচনা? কোথায়? প্রথমত তৃণমূলের ভাই প্রতিনিধি সায়ন যে কথাগুলো আওয়াজটা জোরে, আপনাদের আওয়াজ। প্রত্যেকটা বলে তৃণমূলের এই ঠান্ডার বাজারে গলা ধরে গেছে সমস্যাটা, আওয়াজটা রাজনৈতিক আওয়াজ যথেষ্ট। গলা ধরছে না নাকি? বামেদের প্রশ্নের উত্তর হতে দিতে পারে। প্রশ্নের উত্তর অর্ধ সত্য দিয়ে যে প্রশ্ন আসে প্রথমে, আমি একটা একটা করে উত্তর দেবো। প্রত্যেকটা আমার সময় দিতে হবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রশ্নটা এলো প্রথমেই, যে বহিরাগত ঢোকানো, বামেদের উত্তর দিন। আমি প্রথমে তৃণমূলের উত্তরটা দিয়ে তারপর বামেদেরটা ঢুকবো।
শর্টে বলুন। না আমাকে বিস্তারিত বলতে শর্ট সব সময় তো শর্টে হবে না, বলুন আপনি। অসত্যি অত ইতি গজব না দিলে না তো না, আমি তো লম্বা আমি কি বললাম অসত্য বা অত ইতি গজব দিতে 1000 মিটার ম্যারাথন না, আপনি আমাকে উত্তরটা দিতে দেওয়ার বলুন, আপনি উত্তর বলুন না। দিতে দিন, উত্তর দিতে দিন। প্রথমে তো হচ্ছে বহিরাগত ভোটার পরিযায়ী পাখি বলে বারবার যখন তৃণমূল কংগ্রেস ভারতের প্রধানমন্ত্রীকে দাগিয়ে দিচ্ছে, তারা ভুলে যাচ্ছেন যে এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর নাম করে এই বাংলাদেশি আর বাঙালির চালে ডালে এক করে দেওয়ার যে একটা সুকৌশল নিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী, তখন বাংলাদেশের বহিরাগত পরিযায়ী পাখি মনানি, ভোট পাখি মনানি, যারা শুধুমাত্র ভোটের সময় এসে ভোটটা দিয়ে চলে যেত, তার ভারতের প্রধানমন্ত্রীকে তার ভোট পাখি মনে হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী, মানে কোনো পার্টিকুলার রাজ্যের প্রধানমন্ত্রী না, তিনি পশ্চিমবাংলার প্রধানমন্ত্রী, তিনি উত্তরাখণ্ডের প্রধানমন্ত্রী, তিনি ইউপির। আমরাও বুঝতে পারছি, কিন্তু আপনি স্পেসিফিক উত্তর দিন। তৃণমূল কংগ্রেস যদি বুঝতে পারতো তাহলে ভারতের প্রধানমন্ত্রী কোনদিন ভোট পাখি বা পরিযায়ী পাখি এই ধরনের কথাগুলো আসতো না, প্রথম। দ্বিতীয়ত, বাইরে থেকে বাইক এসছে, আমরা সমস্ত আইন কানুন মেনে লিগাল ভারতবর্ষে এক মিনিট ভারতবর্ষে আপনি বলুন আমাকে, ভারতবর্ষে বলি আপনাকে, আমি আপনাকে একটা প্রশ্ন করি, এটা অ্যাডেড কাজে লাগবে। গোটা ভারতবর্ষে অসংগঠিত শ্রমিকের সংখ্যা কত? যারা পশ্চিমবঙ্গে আছে, যারা বিভিন্ন জায়গায় আছে, আমি যদি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অসংগঠিত শ্রমিকের সংখ্যা যদি জিজ্ঞাসা করি, যারা বাইরের রাজ্যে চলে গেছে, আমি তৃণমূলের অপশাসনের কথাই আপনার ও বলছি যে এখানে কাজকর্ম নেই, শিল্প নেই, ঠিক আছে। এই যে সেক্টরটা বৃহত্তর সেক্টর, তারা তো ন্যূনতম চাহিদার পক্ষে, লড়াইয়ের পক্ষে, বেঁচে থাকার পক্ষে কথাগুলো বলতে চাইছে। ও কমপ্লিট করতে দিচ্ছেন না কেন? আমি তো বাম ভাইয়ের উত্তরে ঢুকছি, আপনি তো কোনো আমি বামভাইকে সাপোর্ট করছি না, আমি বলছি যে জানতে চাইছি। আমি তো প্রত্যেকটা আমি সবাইকে চাইছি। আমাকে জিতে দিন। প্রথমত বাম ভাই আমাকে বললো যে আমার নাকি স্মৃতিশক্তি খুব কমজোর, ওনার দৃষ্টিশক্তি কমজোর, তাই একটা জিনিস ভুলে যাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের এই প্রশাসন, যখন আমাদের বিজেপির একটা কোনো কর্মী নেই, যার কোনো কেস নেই, এবং যাদেরকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা, তো আমরা এটা দেখতে দেখতে পশ্চিমবঙ্গবাসী অভ্যস্ত, বাম ভাইরা দেখতে পায় না। কিন্তু বামেদের সভা নিশ্চিন্তে চলতে থাকে। 2022-এর কথা বলছে, 23, 24, 25 চলছে, একটাও কোনো আক্রমণ হয়নি। প্রত্যেকটা বছরের প্রত্যেকটা মাসের প্রত্যেকটা দিন বিজেপি আনাচে কানাচে আক্রান্ত হয়েছে, খবরের কাগজ দিলে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায়। বাম ভাই আবার একটা প্রশ্ন করলো যে এখানে কি, যে বিজেপি কি করছে না করছে ওনারা দেখতে পাচ্ছেন। আবার আচ্ছা একটা কথা বলুন তো, বারবার একটা প্রশ্ন, এদের আপনাদের প্রত্যেকের একটা প্রশ্ন, এই বন্দে মাতারম নিয়ে কেন প্রশ্ন উঠছে? এখন ডলারের দাম কত উঠে গেছে, সে কথা বলিনি, আলোচনা 10 ঘন্টা হচ্ছে, মানে আমার আপনার করের টাকায় সেখানে আলোচনা চলছে। 10 ঘন্টায় আলোচনা হচ্ছে শ্রমজীবী, খেটে খাওয়া প্রান্তিক স্তরে এক সারা ভারতবর্ষের উন্নয়নের ক্ষেত্রে আপনার ক্ষুধাতে তালিকা কি ভারতবর্ষ অবস্থা, অন্যান্য রাজ্যের কি অবস্থা, এগুলো তো সামগ্রিকভাবে একটা অ্যাসেম্বল রাষ্ট্র প্রধানমন্ত্রী হিসাবে তিনি করতেই পারে। আমি বন্দে মাতরমকে আমি সম্মান করি, এটা আমাদের আত্মশ্লাঘা বলতে পারেন। আমি ছোট করতে পারি না, কারণ আমার হিম্মতও নেই। এই ইস্যুগুলো কেন হচ্ছে না? 75 বছর ধরে এই আত্মশ্লাঘা কারুর জেগে ওঠেনি। আজকে যখন ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির সরকার বন্দে মাতরম নিয়ে সোচ্চার হয়েছে, তখন এত কিছু সবার মনে হয়েছে। আজকে এরাই যারা এখন প্যালেস্টাইন নিয়ে চিৎকার করতো, এদের মুখে একটাও, দীপু দাসের নিয়ে একটাও কথা শোনা যাচ্ছে না। এটাই হচ্ছে সাইলেন্টলি সংস্কৃতির হত্যা করতে চায় এরা। এদের তখনই মনে পড়ে যখন ভারতীয় সংস্কৃতিকে নিয়ে কথা, প্রশ্নটা এড়িয়ে গেলেন। আমি আসবো, আমি ওর কাছে আসি। বন্দে মাতরমকে সম্মান জানাতে গিয়ে এটাই বলার জায়গা যে বন্দে মাতরমকে সম্মান জানাতে গিয়ে তার রচয়িতা বঙ্কিম দা এই ধরনের ধৃষ্টতা বা আস্পর্ধা মানে খুব কম দেখা গেছে। এবং সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ জানিয়েছে। আমাদের দলীয় সাংসদরা, আর আপনি বলছিলেন একটা জায়গায় যে তৃণমূলের সাংসদরা প্রশ্ন করেন না কেন, বা এই রুটি কাপড়া বাগানের প্রশ্নগুলো কেন করেন না। আমি আপনাকে বলতে চাই যে বিগত দিনে খুব কম কয়েকদিন এই শীতকালীন সংসদেই বোধহয় আমাদের দুজন জেলার এমপি, ডক্টর শর্মিলা সরকার এবং আমাদের কীর্তি আজাদ, যিনি বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সম্মানীয় সংসদ, তেনারা দুজনেই যে প্রশ্নগুলো করেছেন সেগুলো প্রতিটাই সাধারণ খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের। কোন প্রশ্ন বলছে কীর্তি আচার্য? কোন প্রশ্ন? ফ্লাইওভারের কথা বলছেন আপনি? ওটা কাদের তৈরি? ওটা ফ্লাইওভারটা সব থেকে বড় কথা, সেটা সাধারণ মানুষের করের টাকায়, কার তৈরি কার না তৈরি। বামপন্থী আমলের প্রজেক্ট এটা। তখন স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান বাসুদেব আচারিয়া, আপনি জেনে রাখুন এটা। বাসুদেব আচারিয়া তখন ছিলেন, তখন তিনি করতে চাইছিলেন কেন? তিনি নিশ্চয়ই মানুষের ভালোর জন্যই করতে চেয়েছিলেন। আবার আজকে যিনি করতে চাইছেন, তাই আমাদের খুব ভুল না বলে থাকি, ইউপি 1 তার আগে রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন, বাঁকুড়া 7 বারের এমপি, মারা গেলেন, পলিটিক্যালি লিজেন্ড তিনি। এই পরিকল্পনা বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেসের 42 যতগুলো সাংসদ আছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনি আমাকে একটা উত্তর দিন সায়নবাবু, একটা উত্তর দেবেন আপনি। নট এ জোক, আমি দেখছি চাই না, আপনি আমার সঙ্গে একবার সিগারেটটা দেখছিলাম, সিগারেট পার্লামেন্টের ভেতরে
যদিও যদিও অনেকে প্রশ্ন আমায় করেছে, অনেকেই করেছে, আচ্ছা কীর্তি আজাদ সাংসদ মহোদয় তিনি কি পার্লামেন্টে সিগারেট খাচ্ছিলেন? জানি না, এটা কিন্তু ভাইরাল হয়েছে ভিডিওটা, এটা বিজেপি অনুরাগ ঠাকুরটা ভাইরাল করেছে। যে পার্লামেন্টের বাইরেও সৌগত রায় সিগারেট খাচ্ছেন, যেখানে অলরেডি বিতর্ক হচ্ছে, আলোচনা বলছেন শর্মিলা সরকার এমপি সাহেব, আর হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিৎকার করেন অধিকারের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে, তালিতে যে ফ্লাইওভার বলছেন, এটা আপনারা বলছেন ঠিক, গোড়াপত্তনে যেতে হবে, অনেকগুলো ইস্যু তুলছে, ওই ইস্যু তুলছে। আমি যেটা বলতে চাইছি যে যদি সেরকম কেউ সংসদে অসংসদীয় আচরণ করে, তার জন্য সংসদের কমিটি আছে, তারা শৃঙ্খলা রক্ষা কমিটি, তারা তাদের মতো প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা নেবে। সংসদে কি কমিটি বলছে? ওই যে সংসদে যারা বলছেন আপনি যে ই সিগারেট খেতে দেখা গেছে বা অন্য সংসদকে কিছু দেখা গেছে করতে, তার জন্য সংসদে আমি আপনাকে একটা স্মরণ করি যে আপনি রাজনীতিতে অনেক, সবাই আমার জুনিয়র, আমি প্রত্যেকে সম্মান দিই, যেমন বামপন্থী দেখেছি, তৃণমূলপন্থী দেখেছি, তৃণমূল সরকার বা বামপন্থী যাই হোক, বিজেপিকে দেখছি। এথিক্স কমিটি লালকৃষ্ণ আডবাণী তৈরি করেছিলেন নারদার ইস্যুতে, জানেন তো, এই তোয়ালে মোড়ের টাকা নিয়ে শুভেন্দু অধিকারী সহ কাকলি ঘোষ, প্রসূন ব্যানার্জি থেকে শুরু ওই আফরিন পর্যন্ত এথিক্স কমিটির রিপোর্ট একবার মিটিং একবার হয়েছিল, এথিক্স কমিটি ধামাচাপা পড়ে গেছে। বললেন না আপনি ইসিগেটের কথা, আর এথিক্সের কথা বলছিলেন, তো এটা মেনটেন করেনি পার্লামেন্ট। এটা আমি যেটা বলতে চাইছি, আপনি প্রেক্ষিতটা এটা জানেন তো, না প্রেক্ষিত ঘোরাচ্ছি না, সামগ্রিকভাবে ডেমোক্রেসি আলোচনা হবে। সেই লালকৃষ্ণ আদবানিকেই আজকে মার্গদর্শন কমিটিতে বিজেপি পাঠিয়ে দিয়েছে, সেটা আরেকটা প্রসঙ্গ হয়ে যাচ্ছে। আমি সেটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি সংসদে যদি কেউ অসংসদীয় আচরণ করে, তার যা প্রোটোকল সেই অনুযায়ী তার যা শাস্তি বা তার যা জরিমানা যা ছেড়ে দিন, জল জমিন অধিকারের প্রশ্নে বলুন। জল জমিন অধিকারের প্রশ্নে তৃণমূল কংগ্রেস সবসময় খেটে খাওয়া মানুষের স্বার্থে, মানুষের পাশে ছিল, আছে, থাকবে। আপনি খেয়াল করলে দেখবেন মহাত্মা গান্ধী MGNREGA এর নাম চেঞ্জ করে দিয়েছে, সেখানে আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কর্মশ্রী 50 থেকে 75 দিন হয়েছে এবং নাম হয়েছে মহাত্মাশ্রী। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এটাই বাংলা সরকার। সব শ্রীতে ভর্তি, কন্যাশ্রী, সমশ্রী, যুবশ্রী, মহাত্মা গান্ধী নাম মহাত্মাশ্রী, আমাদের টাইটেলে নামের পিছনে শ্রী নয়ন কুমার রায় লেখা থাকে। শ্রীটা ভালো, কিন্তু প্রকল্পের ক্ষেত্রে শ্রী এটা অত্যন্ত বিরোধীরা বলছে বিশ্রী লাগে। কারো হিম্মত নেই যে বুড়া মাত কহো, বুড়া মাত সোচো, বুড়া মাত বলো, দিয়েছে, কিন্তু আপনার শ্রী যুক্ত করেছেন, মহাত্মা শ্রী। আসুন আসুন, আমি আপনার কাছে অনির্বাণ, ও যে কথা বলছে যে পার্লামেন্টে ডক্টর শর্মিলা সরকার এবং যে কীর্তি আজাদ, তিনি অধিকারের প্রশ্নে, লাল জমির প্রশ্নে অনেক কথা বলছে, আপনি কিছু বলতে চাইছিলেন। আমি শ্রী প্রশ্নে যাচ্ছি না, শ্রীতে অনেক আপত্তি আছে, অ্যালার্জি আছে। আপনি শুনেছেন বামপন্থী তৃণমূল কংগ্রেস যারা পার্লামেন্টে এইসব কথাগুলো বলেছে? আমি সব কথাই বলবো, তার আগে ছোট একটা আবার ওই যে স্মৃতিপ্র, আপনার হচ্ছে ওকে শান্তরূপের আবার স্মৃতিপ্র। আচ্ছা, শান্তরূপকে প্রশ্ন করতে যায়, গোটা গোটা বর্ধমান শহরে দীপু দাসকে নিয়ে একটা মিছিল করেছে বিজেপি। আমরা খবর দিচ্ছি, আজকে বর্ধমান শহরে 8খানা মিছিল করেছে সিপিআইএম এর পক্ষ থেকে। আসলে আমরা সিপিএম এর পক্ষ থেকে আমরা যা বলি, আমাদের সমস্ত জায়গাতেই একটাই কথা, পৃথিবীর বুকে যেখানে ধর্মগুরুরা সংখ্যালঘুদের ওপর আক্রমণ করবে, আমরা সেখানেই ধর্মীয় সংখ্যালঘুদের পাশে থাকবো। সেটা প্যালেস্তাইন হতে পারে, সেটা ইউক্রেন হতে পারে, সেটা মেক্সিকো হতে পারে, আর্জেন্টিনা হতে পারে, আমাদের নীলপুর হতে পারে, বর্ধমান শহর হতে পারে। আমরা যেখানে আছি, এখনো পর্যন্ত বাংলাদেশের আমাদের কমিউনিস্ট পার্টির প্রেস রিলিজ আছে। আসলে আমরা তো আন্তর্জাতিক পার্টি, ওদের বিজেপিটাকে ভারতবর্ষের বাইরে খুঁজে পাওয়া যায় না, ফলে ওরা প্রেস বিবৃতি দিতে পারে না। আমাদের সেখানে বুকে, আমাদের ভারতবর্ষের বুকে আমরা যেমন বিবৃতি দিয়েছি, একইভাবে আমরা 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 জাত দালাল, আরে সাভারকার কার দালাল ছিল? একদম দালালি করবেন না। সাভারকার কে ছিল? পা চেটে চেটে বলেছিল সাভারকার মুচলেখা দিয়েছিল। কোন সাভারকার যখন মুচলেখা দিচ্ছিল তখন ভগৎ সিং না লড়াই করছিল। সাভারকার যখন মুচলেখা দিয়েছিল তখন ভগৎ সিং না লড়াই করেছিল। হ্যাঁ, সাভারকার বলবো তো, সাভারকার একজন বিশ্বাসঘাতক। সেই সময় চিঠিতে লিখেছিল যে আমরা ইংরেজের দালালি করব, ইংরেজ যা কথা বলবে সে কথাই শুনে নেব। উনি সাভারকারকে নিয়ে বলছেন হু দ্য হেল ইউ আর, যে সাভারকারকে বলে যারা 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 নেতাজিকে তোজর কুকুর বলেছে, যারা 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 কবিগুরুকে বুর্জুয়া বলেছে, তারা আবার কি করে এই কথাগুলো বলে, কি করে এইসব ফালতু কথা, এরা সাভারকারকে সহ্য করতে পারে না। আজকে বারবার এই
আজকে 34 বছর এই সাংস্কৃতিক হত্যা করে পশ্চিমবঙ্গের এই অবনতি করেছে। আজকে তৃণমূল সরকারকে যে এই অবনতি করেছে তার বীজ রোপণ করে দিয়েছে বামপন্থী সরকার। আর এই বামপন্থী সরকারের এই ধারণাটাকে এই তৃণমূল সরকার বয়ে নিয়ে যাচ্ছে। বারবার বলছিল 2007 2006 এর কথা, আমরা তো বলছি 2011 আগে যে অগ্নিকন্যা তথাকথিত স্বপ্নের মেঘবালিকা হয়েছিল, সেই স্বপ্নের মেঘবালিকা অগ্নিকন্যা আজকের দিনে দাঁড়িয়ে বিভীষিকার ত্রাস হয়ে গেছে এই সিপিএম কে সাথে করে নিয়ে। 2011 সালের আগে এই আমি সায়নের কাছে একবার নেবো প্রশ্নটা। নেবো, হ্যাঁ। 2011 বলুন। সালের আগে যে 2011 কত বলতে দিতে হবে? 2011 সালের আগে এই স্বপ্নের মেঘবালিকা হয়ে অনেক কিছু পশ্চিমবাংলার মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন এই অগ্নিকন্যা হয়ে। কিন্তু 2011 সালের আগে এতনি বিজেপির সম্পূর্ণ নীতি আদর্শ বেশ সব বেশ ভুলে বেশ, এক মিনিট। আমি সাবারকারে যাব না। আমি জাতির জন্য মহাত্মা গান্ধীকে আমি শ্রদ্ধা করি। বুড়া মত কহো, বুড়া মত বলো, বুড়া মত সোচো। আমি সম্মান করি বন্দে মাতরমকে, আমি সম্মান তো করিই করি, এটা আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে। আমি যেটা আসতে চাইছি সাবজেক্টটা, সেটা হচ্ছে এসআইআর প্রশ্নে বিতর্ক, তার সঙ্গে বাংলাদেশ উত্তপ্ত, দুটো ইস্যু খুব গুরুত্বপূর্ণ। এটা হওয়া উচিত বলে আমার সবাই বোধহয় এটা সহমত পোষণ করবেন। আমি বাংলাদেশের প্রসঙ্গে আসতে চাইছি। এই বাংলাদেশ আসি, আমি সায়ন তোমার কাছে আসি। বাংলাদেশ অগ্নিগর্ভ, বাংলাদেশে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। প্রথম আলো সংবাদপত্র জ্বালিয়ে দেওয়া হয়েছে, ডেলি স্টার পুড়িয়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষের সরকার ভূমিকা, রাজ্য সরকার যদিও বলেছে আমাদের কিছু করার নেই, বামপন্থীরা বলছে যে আমরা নেশনের দিকে তাকিয়ে আছি। এই মুহূর্তে সংখ্যালঘুরা, কারণ ওখানে হিন্দুরা সংখ্যালঘু, খ্রিস্টান বৌদ্ধ সংখ্যা কমে গেছে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড কি, রাস্তায় নেমে প্রতিবাদ কি, এবং আপনারা কিভাবে দেখছেন? কারণ আমাদের লাগোয়া 2200 কিলোমিটার কিন্তু কাঁটাতারের বেলা দিয়ে রয়েছে বাংলাদেশ। এটা কতটা উদ্বেগজনক। প্রথমেই আমি যেই স্পিরিট নিয়ে সভাটা আপনি শুরু করেছিলেন, মানে এই টকশোটা, সেটা স্পিরিটটা কোথাও তাল কাটছিল আস্তে আস্তে। তো আপনি সেটা ধন্যবাদ যে আপনি খুব সুন্দরভাবে সেটাকে মেনটেন করলেন। তো আপনি যে প্রশ্নটা রাখলেন, যেই বর্বরচিত ঘটনা আমরা না, আমি আপনার থামাই, তালটা এই কারণে কাটলাম, তালের আকার খুব বড় হয় জানেন তো, বড় তাল গাছে বড় তাল হয়। এখন যদি এটাই সাবারকার, আমি যদি সাবারকারে চলে যাই, ভগৎ সিং চলে যাই, লেনিন চলে যাই, অনেক বড় এরা, দে আর অল আর হচ্ছে মানে এক্সপার্ট, আমি নলেজেবল, আর আমি সামান্য জ্ঞান আমার রয়েছে, আপনি আমাকে বলুন। থ্যাঙ্কস টু ইউ। আপনি যে কোশ্চেনটা বলেছেন সেটাতে আমি খুব স্পষ্টভাবে যেটা বলতে চাই সেটা হলো যে যেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যেই টিভির পর্দায় আমরা যে হৃদয় বিদারক জিনিসটা দেখেছি, যে দীপু দাস নামে একজন সংখ্যালঘু হিন্দুকে সেখানে পুড়িয়ে মেরে এখনো চিন্ময় প্রভু জেলে জেলে আছেন, এবং সেখানে আমি আগে দীপু দাসটা বলি। দীপু দাসকে এইভাবে নারকীয়ভাবে হত্যা করার পেছনে যারা কারিগর, আশা করব এর প্রথম কথা, এর ধিক্কার জানানোর ভাষা নেই। বর্বরচিত যেই খবর হলো এখানে বিজেপি নেই, নাহলে হয়তো বিজেপি বলে দিতেন। এখানে পাকিস্তানে একটা মদত থাকতে পারে, কারণ পাকিস্তানে এখন যেতে গেলে ভিসা লাগে না বাংলাদেশ থেকে। সেটা এবার আমি যেটা দ্বিতীয় বিষয় আছে, আপনি যে প্রশ্ন এলেন যে তৃণমূলের কি স্ট্যান্ড, আমি যেটা বলতে চাই, যেটা আমাদের মাননীয় নেত্রী এবং আমাদের মাননীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন, যে আমাদের রাজনৈতিক স্ট্যান্ড যাই থাকুক, রাজনৈতিক আমাদের মতাদর্শগত পার্থক্য পথে নেমে প্রতিবাদ, এবং সেটা এইখানে কি করছেন? বর্ধমানে হচ্ছে। রাষ্ট্র এইখানে পররাষ্ট্র নীতি হিসেবে যেই নীতি নেবে, সেই নীতির সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস তাকে সাপোর্ট করবে। বিগত দিনেও আপনি দেখেছেন যে সিন্দুর নিয়ে বক্তব্য রাখার জন্য আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মতপার্থক্যকে দূরে সরিয়ে গিয়ে, সব দলের সাংসদরা ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কিভাবে রাজনৈতিক মতপার্থক্যকে সরিয়ে রেখে শুধুমাত্র দেশকে সামনে রেখে, দেশ যখন আমাদের কাছে আসবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দেশের নীতি আমাদের নীতি। পথে নেমে সংখ্যালঘুদের ওপর উৎপীড়ন যেখানে যে জায়গায় হবে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে গোটা তৃণমূল কংগ্রেস দল সেই ঘটনার নিন্দা জানায়, ধিক্কার জানায়। আগামী দিনে আমরা অবশ্যই পথে নেমে এই ঘটনার প্রতিবাদ জানাবো, আশা রাখি। আপনি সিন্দুরের কথা বললেন তো, খুনবাড়ি মাঙ্গাটা মুভি ছিল জানেন তো, রেখা ছিল আর ঋত্বিকের বাবা ছিল সে সময়, উনিও ডিরেক্টর ছিলেন, কবির বেদি ছিল। আমি ও সিন্দুরের কথা বলছি না। আর সিন্দুর অপারেশন, আমি ব্ল্যাক আউট, আমি তখন কাশ্মীরে ক্ষুদ্র সাংবাদিক দেখার অভিজ্ঞতা আছে। আপনারা সহমত পোষণ করেছিলেন ঠিক, কিন্তু পরে পার্লামেন্টে কিন্তু তীরবিদ্ধ করেছিলেন। আপনারা বলেছিলেন যে সার্জিক্যাল স্ট্রাইক কি সব হয়েছিল, দেখাতে বলেছিলেন আপনারা। অনির্বাণ রায়চৌধুরী, দীপু দাসের ঘটনা, প্রথম আলো পুড়িয়ে দেওয়া, ডেলি স্টার পুড়িয়ে দেওয়া, হিন্দু নিধন যজ্ঞ চলছে, চিন্ময় প্রভু কার্যত এখনো চট্টগ্রামে রয়েছে। আর করাচি বন্দরে 2024 ডিসেম্বরে 22 তারিখে দুটো জাহাজ ঢুকেছিল শ্রীলঙ্কা থেকে, আর ওরা বড় বড় কথা বলছে, 7 সিস্টার ভাগ করে নেবে বলছে, কেটে নেবে বলছে, এই হাসনাত বলছে। একজন গণতান্ত্রিকভাবে যদি আপনারা বিভিন্ন সময়ের মধ্য দিয়ে চলার চেষ্টা করেন, দেশের পক্ষেই কথা বলবেন, আমিও দেশের পক্ষে কথা বলবো। এই ঘটনার ব্যাখ্যাটা কি? আমরা আপনার মতামত জানতে চাইছি। প্রথমত মতামত হচ্ছে আমরা সবসময় দেশের সংবিধানে বিশ্বাস করি।
আর সেই সংবিধানে দেশের ধর্মনিরপেক্ষতা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা সবসময় একই পদক্ষেপ গ্রহণ করি। আপনারা দেখতে পেরেছিলেন অপারেশন সিন্দুরের সময়, যখন আমরা দেখতে পেরেছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী বিহারে মিটিং করছিল, তখন হচ্ছে বিরোধীরা মিটিং করেছিল। আর সেখান থেকে আমরা যৌথ সিদ্ধান্তের বিনিময়ে বামপন্থীরা বলেছিল যে দেশের ঐক্য রক্ষা করার জন্য, দেশের নির্দিষ্ট শক্তিকে রক্ষা করার জন্য যা সিদ্ধান্ত গ্রহণ করে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছি, আমরা সেই সিদ্ধান্তকে সমর্থন করব। আমরা এখনো বলছি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অবশ্যই, এটা আমার দেশ ভারতবর্ষ, ভারতবর্ষের পাশে থাকবো, এই ভারতবর্ষের মানুষের ক্ষুধা নিবারণের জন্য আমরা কথা বলছি। আমরা বলি কন বানায় হিন্দুস্তান, ভারত কা মজদুর কিষান। আমরা বলি না কারো নাম, ভারতবর্ষের মজদুর কিষানরাই ভারতবর্ষ তৈরি করেছে। আমরা কখনোই ভারতবর্ষকে আদানি আম্বানির কাছে বিক্রি করতে চাই না। আমি বলতে চাই পরিষ্কার ভাবে, ওই যে বলছিলেন সংসদে কথা বলেছে, না, আপনি বাংলাদেশে বলুন। আমি বাংলাদেশ নিয়ে তো বলবো, কিন্তু বাংলাদেশ নিয়ে বলতে গেলে আমার দেশকে নিয়ে তারপরে বাংলাদেশকে বলতে হবে। আমরা এই যে কথা বলতে গেছি, পার্লামেন্টের কথা বলছিল, সায়নের দলের কথা পক্ষ থেকে আমরা গেছিলাম কিছুদিন আগে, যুবদের পক্ষ থেকে বর্তমান কাটোয়া লাইনের ট্রেন সংখ্যা জানেন কমে গেছে। আমরা সেখানে গিয়ে যখন কথা বলেছিলাম রেলওয়ে মিনিস্ট্রির একজন ওই কর্মাধ্যক্ষের সঙ্গে, তখন আমাদের কাছে বলেছিল, আরে ভাই তোমরা এসে মিটিং মিছিল করছো, তোমাদের জেলা থেকে একজন তৃণমূল, একজন বিজেপির সাংসদ আছে। আমাদেরকে বের করে দেখিয়েছিল ড্রাফট, একটা ড্রাফটে বিজেপি বা তৃণমূলের কোন সাংসদ আমাদের জেলার বর্ধমান কাটোয়া ট্রেন লাইন বৃদ্ধি নিয়ে একটা শব্দ ব্যবহার করেনি। আমার রিকোয়েস্ট, আমি বাংলাদেশটা একটু জানতে চাইছি। দীপু দাসের আমি বলছি দীপুর ঘটনা হৃদয়কে টাচ করেছে। বামপন্থীদের স্ট্যান্ড কি? আপনারা রাস্তায় আছেন, নেশনের পক্ষে কথা বলুন। তো আমরা বলেছি পৃথিবীর বুকে যারা লাঞ্ছিত, পৃথিবীর বুকে যারা নিপীড়িত, আমরা তাদের পক্ষে থাকবো। সাধারণভাবে পৃথিবীর বুকে এই সময় আমরা দেখতে পেরেছি উগ্র সাম্প্রদায়িকতা এবং মৌলবাদের যৌথ মিশেলে সংখ্যা গুরুর আক্রমণ সংখ্যালঘুদের ওপর হচ্ছে। সেটা ধর্মীয় হতে পারে, সেটা মতাদর্শগতভাবে হতে পারে, কিন্তু আমাদের ভারতবর্ষের বুকে আমরা এটাও দেখি যে কার্যত গৌরী লঙ্কেশকে আমরা কেউ ভুলে যাইনি। গৌরী লঙ্কেশ আজকে প্রথম আলো, ত্রিপুরা শান্তনু খুন হয়েছে, আজকে প্রথম আলোর কথা বলছেন। প্রথম আলোতে যেরকম আমার বুক কাঁপে, প্রথম আলোতে যেমন আমার অন্তর কাঁপে বাংলাদেশের জন্য, আমার গৌরী লঙ্কেশের জন্য কিন্তু অন্তর কাঁদে। এরাই হচ্ছে কিন্তু পৃথিবীর চতুর্থ স্তম্ভ। একদম একদম। তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছেন, তাদের জন্য দুঃখ কাঁদে। আমি যতজন স্মৃতির সিন্দুর হারিয়েছেন, যতজন মা, যতজন বোন দাদাকে হারিয়েছে, বামপন্থী বলছেন তো? তারা বললো তাদের নাকি বুক কাঁদে, বুক ফেটে যায়। খুব সুন্দর, ভালো লাগলো শুনতে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে 34 বছরের। আপনি কি বলতে চাইছেন বলুন? সবার অধিকার, আমি যাবো। বলুন কি বলছিলেন আপনি? দিনের পর দিন লাল সন্ত্রাসের জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী, আপতকালীন কংগ্রেসের কর্মী। আমি শান্তরূপ আপনাকে ক্লিয়ার করে দিই। আমি 1 মিনিট সায়ন, আমি 1 মিনিট বলি। আমি 1 মিনিট বলি, 1 মিনিট আমি বলি। শান্তরূপ ভারতীয় জনতা পার্টি বিলং করে, ও তৃণমূল কংগ্রেস বিলং করেন, ও বামপন্থী কমিউনিস্ট পার্টি বিলং করেন। প্রথমত যে আমি কাউকে পক্ষপাতমূলক সুযোগ বা স্কোপ দেওয়ার চেষ্টা করি না, করিও না। প্রত্যেকের একটা কথা আছে, সেই কথাগুলো বলতে হবে। আপনি আমায় বলুন এবার, গোটা বাংলাদেশে যা পরিস্থিতি, চিন্ময়বাবু রাস্তায়, আপনারা রাস্তায় নেমেছেন, যখন প্রধানমন্ত্রী সর্বদলীয় সিদ্ধান্তে ওই সিন্দুর হয়েছিল, অপারেশন সিন্দুর, আর উনি বলেছিলেন पहले बात होगा उसके बाद पानी होगा, পানি আর খুন একসাথে বেয়ে नहीं सकता। আর ফারাক্কা থেকে যে জলটা 80,000 কিউসেক যায়, সেটা বাংলাদেশে যায় পদ্মা নদী, আর নিচে হচ্ছে আপনার মেঘনা, ওদিকে তিস্তা। আপনাদের সরকার কেন্দ্রে রয়েছে আর বাংলাদেশ জ্বলছে কার্যত। স্ট্যান্ড কি? প্রথমেই বাম ভাই ভুড়ি ভুড়ি মিথ্যে কথা বললে। এই আন্দোলনের সময়, সিঁদুর আন্দোলনের সময় কলকাতার রাজপথে যে আন্দোলন বিরোধে সিঁদুর বন্ধ করতে হবে অপারেশন, এটা কাদের ছিল? বাম সমর্থিত সিপিএম। সরাসরি এখানে সমস্ত সিপিএম লিডাররা হেঁটেছিল সিঁদুরের এই আক্রমণকে বন্ধ করতে হবে বলে। আবার একটা মিথ্যে কথা, ব্ল্যাঙ্ক চেক টেক অনেক বড় বড় ডায়লগ দিল। আর দ্বিতীয়ত, আমরা এই যে দীপু দাস, আর যে আমরা ভুলে যাচ্ছি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের কথা, একই কারণে মরেছিল। তখন এদের মনে পড়েনি। এই তথাকথিত যারা বাম ভাইরা এত প্যালেস্টাইনে খুব কান্নাকাটি করছে, এত বড় বড় ডায়লগ মারছে, কেন মারা গেছিল? তারা সিপিএম করতো। হরগোবিন্দ দাস, তার ছেলে চন্দন দাস, দুজনে বাম সমর্থিত ছিল, তথাকথিত সেকুলার। তাদের কেন হাত পা কেটে দেওয়া হয়েছিল? নৃশংস হত্যা করেছিল শুধুমাত্র তারা হিন্দু বলে। তাদের হত্যা করেছে না। প্রথম আলো ডেইলি স্টার, প্রথম আলো 1 মিনিট, প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হয়েছে
মানুষ হাহাকার করছে। আজকে যারা বারবার এই সংবিধানের কথা বলছে, বাংলাদেশের এত বড় বড় কথা বলছে, বাংলাদেশের সংবিধান আইন কানুন নেই, বাংলাদেশে শুধুমাত্র হিন্দু গণহত্যা চলছে, হিন্দু জেনোসাইড চলছে, এটা খুব পরিষ্কার। এবং বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটা পশ্চিমবাংলায় হয়নি, তখন পশ্চিমবঙ্গ বাংলাদেশ নীরব দর্শক ছিল। বাংলাদেশ বাংলা হরগোবিন্দ দাস, চন্দন দাস আর দীপু দাস, ঘটনাটা কোথাও আলাদা নয়, ঘটনাটা এক। আমরা আশা করেছিলাম আমি আপনার সাথে একমত নই। আমরা আশা করেছিলাম যে এই আসন না হয়, কিন্তু দেখা গেছে চন্দন দাস, হরগোবিন্দ দাস আর দীপু দাসের ঘটনা একই দিকে ইঙ্গিত করছে। আপনি অন্য জায়গায় নিচ্ছেন, হ্যাঁ অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন আপনি ব্যাপারটা। শান্তরূপ যেরকম বোকার মতো এখন উত্তর দেয় আমি বুঝতে পারছি না। বামপন্থী মানে সব দায় তৃণমূলে, সব দায় সিপিএম এর না। আবার দক্ষিণপন্থী দল বিজেপি, দক্ষিণপন্থী দল হচ্ছে তৃণমূল। তাহলে তৃণমূল যা করে বিজেপিকে সব দায় নিতে হবে। অ্যাজ এ দক্ষিণ একটা ছবি দেখাও না। আসলে সিপিএম এর দলের লিডারকে তুমি চেনো না, সিপিএম এর দলের লিডারকে তুমি চেনো না। না লিডার সে তুমি যাই বলতে পারো না কেন, ওইসব বলে ফাঁকা আওয়াজ করে দিতে হবে না। বেশ, আপনি বলুন। হরগোবিন্দ দাস, দীপু দাস, দুটো ঘটনায় পশ্চিমবঙ্গে ঘটেছে। এ চলবে, এ উষ্ণতা তীব্রতা চলবে, ভূমিকম্প চলবে। হরগোবিন্দ দাস এ বাংলায় ঘটেছে, শামসেরগঞ্জ ধুলিয়ানে। হ্যাঁ প্রশ্ন বলুন, মানে এত তীব্রতা হচ্ছে তো। আমি খুব পিন পয়েন্টে কথাগুলো বলতে চাইছি। আপনি যে প্রথমে প্রশ্নগুলো দিয়ে শুরু করলেন, তাহেরপুর নরেন্দ্র মোদী হেলিকপ্টার নামতে পারে, এখন তাহেরপুর ছাড়ুন, একটা ছোট সংযোজন করবো, তারপর আমি ঢুকে যাচ্ছি অন্য জায়গায়। তাহেরপুরে কালকে আসতে গিয়ে 3 বিজেপি কর্মী মারা গেছেন। বড়ইয়া উত্তর এবং দক্ষিণের আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেখানে কিন্তু সহানুভূতি এবং পাশে থাকার জন্য আমাদের দলের কর্মীরা এবং নেতারা পৌঁছে গেছে। বিজেপির কোনো নেতা মন্ত্রী ওখানে যায়নি। কারণ এর থেকে আমি যে কথাটা বারবার বললাম যে বিজেপি ভোটকে সামনে রেখে সবাই গেছে, বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার প্রত্যেকে গেছে, এটা জানে না, অভিষেক প্রত্যেকে বন্দ্যোপাধ্যায় গেছে, মানবিক রাজনীতি করে। মানবিক রাজনীতি 2021 এর পর থেকে এতগুলো পোস্টাল ভায়োলেন্স হয়েছে জামালপুরে, এতগুলো বাংলাদেশ থেকে চলে যাচ্ছে অন্য জায়গাতে। ইস্যুতে আসুন, ইস্যুতে रूट में आना चाहिए, रूट में आइए आप। हाँ বলুন আপনার প্রশ্নটা যেটা ছিল। প্রশ্ন এটাই, শামসেরগঞ্জের কথা আমি বলতে চাইছি না। আপনি আমায় বলছিলেন যে আমি খুব বুদ্ধিমান মতো ইস্যুটা সরালাম, এ কারণে সরালাম, জল জমিন অধিকারের প্রশ্নে বলতে গেলে অনেকটা সময় লাগবে, কিন্তু এই মুহূর্তে বার্নিং ইস্যু অবশ্যই বাংলাদেশ, সবাই একমত হয়েছেন। হরগোবিন্দ দাস ঘটনা করেছে এই বাংলায়, আমি এটা নিয়ে আর নতুন করে আজকের তীব্রতা ছড়াচ্ছি না, পরে একদিন হবে। যে ঘটনা ঘটেছে আপনি বলবেন রাষ্ট্র যা বলবে সে কথাই বলবো। তৃণমূল কংগ্রেসের খুব পরিষ্কার বক্তব্য, ওরা যে পোস্টপোল ভায়োলেন্স বলছে, অনেক কথা বলছে, আমার বক্তব্য খুব পরিষ্কার। একটা মানুষকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে ওখানে, আমরা সেখানে দেখছি গোটা ঘটনা। আপনাদের স্ট্যান্ডটা তো বলছেন যে ক্লিয়ার, যে নেত্রী যা বলেছেন, মিছিল মিটিং বর্ধমান শহরে, বর্ধমানে বলছি করছেন। আবারও আপনাকে একই কথা বলছি যে ঘটনা যেটা আমরা দেখেছি সেটা হৃদয় বিদারক করে দেয়া। বাংলাদেশের মতো একটা দেশ যেখানে আমাদের সঙ্গে সুসম্পর্ক মৈত্রী রেখে সর্বদা কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের বার্তা দিত কিছুদিন আগে অবধি, 5ই আগস্ট 2024-এর আগে অবধি সেই বার্তাই হতো। কিন্তু তারপর থেকে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ যেভাবে দ্রুত, বাংলাদেশটা ছেড়ে দিন, বাংলাদেশ ছেড়ে দিন। আমি লাস্ট শেষ করবো এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস যা বলছে, বামপন্থীরা প্রায় একই কথা বলছে, যে ভূত আর ভোটার আতঙ্কগ্রস্ত। বলি স্ট্যান্ডটা ক্লিয়ার একই, যে অরিজিনাল যারা ভোটার তাদের বাদ দেওয়া যায়। আমি এটা দিয়ে শেষ করব। নির্বাচন কমিশন তার নিরপেক্ষ ভূমিকা পালন করুক। কে কত সংখ্যা বলেছে ফিগার আমি যাবো না, অলরেডি খসড়া তালিকা প্রকাশ হয়েছে। অনির্বাণ বাবু, ভূত আর আতঙ্কগ্রস্ত ভোটারের তালিকা, মানে বাবার বয়স 15 আর ছেলের বয়স 45, যেটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এত ভয় পাওয়ার কি আছে? আমরা হয়তো আপনারাও পাচ্ছেন। আমরা কোনো মতেই ভয় পাইনি। 2002 সালে আমাদের যা স্ট্যান্ড ছিল, এবার আমাদের 6 স্ট্যান্ড। আমাদের স্ট্যান্ড হচ্ছে নির্দিষ্ট, মনে হচ্ছে এসআইআর এর ভূমিকায়, নির্বাচন কমিশনের ভূমিকা একটু বলনি, আমাদের নির্দিষ্ট স্ট্যান্ড হচ্ছে একটাই, নির্দিষ্ট ভাবে সংশোধন হবে, ভুয়ো ভোটার বাদ দিতে হবে, কিন্তু কোন রকম ভাবে কোনো ন্যায্য ভোটার যেন বাদ না যায়, আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এটাই যে এসআইআর পশ্চিমবঙ্গে এত কিছু ফাটিয়ে বললো বিজেপি, এসআইআর করা হবে। আমরা বলেছিলাম হ্যাঁ ভুয়ো ভোটার, এটা আমাদের আজকের কথা না, আর্কাইভে ফিরে যান। সবার প্রথম কল্লোল মজুমদার আমাদের পার্টির পক্ষ থেকে দেখতে পেরেছিলেন, কলকাতাতে প্রথম হয়েছিল ভুয়ো ভোটারের তালিকা নির্বাচন কমিশনে, কলকাতা জেলা সিপিআইএম এর পক্ষ থেকে জমা দিয়ে আসা হয়েছিল। আমরা তবে থেকেই দাবি করেছিলাম। আজকে এসআইআর করা হচ্ছে, কিন্তু প্রশ্ন তো এটাই জাগে যে এসআইআর এ সব থেকে কম নাম বাতিল গেল কোথায়? কোথায় বাতিল গেল? ডায়মন্ড হারবার। একাধিক বুথ, সেই বুথে একটা করে নাম বাতিল যায়নি। কেন? ভাইপো আছে বলে সেখানে এসআইআর করছে কারা?
নির্বাচন কমিশন কেন্দ্রের পক্ষ থেকে বড় বড় লম্বা চওড়া কথা অনেক কিছু বলা হয়েছিল, কেন ডায়মন্ড হারবারে আবার নতুন করে করা হচ্ছে না? ডায়মন্ড হারবারে যে নামগুলো ডাউটেড ভোটার লিস্টে ছিল তাদেরকে কেন ডাউটেড ভোটার লিস্টে রাখা হলো না? কয়েক জায়গায় না আছে বিজেপি, না আছে সিপিএম, কারো বিএলও থাকতে দেয়নি, কোনো বিএলএ কে কাজ করতে দেয়নি। এটা নিয়ে কথা হচ্ছে না কেন বিজেপির পক্ষ থেকে? ডায়মন্ড হারবার মডেলের কথা হচ্ছে, উনি বলছেন বামপন্থী মানে গিনেস রেকর্ডের কাজ যত 7,00,000 ভোটে জিতেছিলেন বোধহয়। ওখানে নাকি বলছেন, শুনছিও দেখছিও, তাই আমি স্বাভাবিক উত্তরটা নেবো, যে ওখানে এত মানে ভুয়ো ভোটার আছে বলছে, ওখানে নাকি তালিকা বাদ দেওয়ার ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, অথচ বামপন্থীরা বলছে যে অরিজিনাল ভোটার বাদ যাবে না, আপনাদের এলওপি বলছে এত বাদ যাবে। তাহলে মানুষ তো ভূতগ্রস্ত, আতঙ্কগ্রস্ত হচ্ছে। আর ডায়মন্ড হারবার মডেলটা বলছেন ওখানে কাজ করছে, কি বলবেন কি? দেখুন, এই 2006 সালে পার্লামেন্টে স্পিকারের মুখে 2004 না না কাগজ 2000 যখন কাগজটা ছুড়ে 2004 তো সম্ভবত, 2004 যখন ছুড়ে মেরেছে, তখন এই 1 কোটির গল্প মাননীয় মুখ্যমন্ত্রী আজকের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন। তো আমরা এই যে যা তথ্য যেটা দিচ্ছি সেটা থেকে আমরা বাড়িয়ে বলছি যে হ্যাঁ, এতগুলো বছর পেরিয়েছে আর বেড়েছে। কি বাদ যাবে না যাবে সেটা যতক্ষণ না একদম মেন রিপোর্ট বের করছে, আমরা রাজনৈতিকভাবে যাই বলি না কেন, যতক্ষণ রিপোর্ট বেরোচ্ছে আমরা কোনো মতামত দিতে পারি না। কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ভয়ের বাতাবরণ। আমি নিজে একটা জায়গার আমার পার্টির বিএলএ 2 আছি, সেখানকার বিএলএ আমাকে সরাসরি বলছে আমি আপনাকে রিপোর্ট দেবো না, আমি রিপোর্ট দেবো না আপনাকে। আজকে এসআইআর এর এত বিরোধিতা বাম এবং তৃণমূল যৌথভাবে কেন করছে? প্রথম থেকে করে আসছে। কেন ভুয়ো ভোটার সরাতে গেলে যে তৃণমূল কংগ্রেস বা যে সময় এক সময় জ্যোতি বসু নিজেও বলেছিল 2 বছর কোনো জায়গায় হয়নি, লাস্ট 2002 এ যে এসআইআর হয়েছিল সেই এসআইআর মার্চ থেকে এপ্রিল থেকে জুনের মধ্যে হয়েছিল। 2 বছর ধরে গোটা ভারতবর্ষে চলেছিল, একটি রাজ্যে মার্চ থেকে জুন অবধি চলেছিল। বেশ। Invisible rigging। ভুল তথ্য দেওয়া যাচ্ছে। যেটা দেখা যাচ্ছে যে বিজেপি প্রথমত দেখতে পেয়েছে যে 2021 সালে তাদের জবাবের পর তারা বুঝে গেছে বাংলা এভাবে দখল করা যাবে না, কারণ বাংলার মাটি একটু অন্য ধরনের, বাংলার মাটি দুর্জয় ঘাটি। বাংলার মাটি দুর্জয় ঘাটি। কারণ এখানে লালন রামকৃষ্ণর মাটি, চৈতন্য দেবের মাটি। আমি আবার গুলিয়েছি, কোন লালন বলছেন? বা বকটুই লালন বলছেন নাকি? মানে আমি বলতে আচ্ছা, চাচ্ছি, গায়ক লালন। তোমাদের কথা বলে, এই মাটি বৈচিত্র্যের কথা বলে, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলে। সেই মাটিতে বিজেপির যে ওই ধরনের রাজনীতি তারা চালাতে যখন পারছে না, তারা পিছন দিক থেকে নতুন ভাবে একটা ঝুলি থেকে বেড়াল বার করে আনলো কি না এসআইআর তো ভাই প্রতি বছরই হয়, প্রত্যেক বছর। 2002 সালে হয়েছিল একটা নিয়ম প্রক্রিয়া, নিয়ম মাফিক প্রক্রিয়া। কিন্তু নিয়ম মাফিক প্রক্রিয়া করতে গিয়ে যেটা মনে হচ্ছে অভিসন্ধি, যেইভাবে রাতারাতি আইন বদল করে মুখ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন রাতারাতি আইন বদল, হ্যাঁ মুখ্য নির্বাচন আইন রাতারাতি আইন বদল, নির্বাচন কমিশন প্রশ্ন করতে পারবেন না। আমরা তো নির্দিষ্টভাবে বলেছি আমাদের স্ট্যান্ড পয়েন্ট। আমি শুধু একটা কথা বলতে চাই, বলেছেন যে আমাদের নেতা যেটা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এসআইআর করুক আর যাই করুক, এসআইআর হচ্ছে সাইলেন্টলি ইনভিজিবল রিগিং। মমতা কামব্যাক, মানে মমতা কামব্যাক, সিট বাড়বে আমাদের, মানে মমতা কামব্যাক। এটা তো একদম নিঃসন্দেহে, মানে এটা প্রশ্নাতীত, এইটা প্রশ্নাতীত। আমি তা সত্ত্বেও বলছি এসআইআর করে এই যে এতগুলো মানুষের প্রাণ চলে গেল, বিএলও কাজের চাপে আত্মহত্যা করে নিচ্ছে। এইদিকে আপনার যাদের আমরা আউস গ্রামে কালকে দেখেছি, নাম না আসায় ভাস্কর বাবু মুখোপাধ্যায়, তাহলে এর দায় নির্বাচন কমিশন নেবে না? আসলে মুশকিল কি জানেন তো, ওরা বলছে বিজেপি সিপিএম রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোথায় গাড়ি চাপা পড়ে যাচ্ছে, কোথায় গলায় দড়ি দিয়ে দিচ্ছে। বামপন্থীরা বলছে আর বিজেপি বলছে না, বলছে এক মিনিট সায়ন বাবু, যা হচ্ছে এসআইআর চালিয়ে দেওয়া হচ্ছে। এসআইআর দিয়ে যে তাহলে মর্টালিটি রেট আপনাকে দেখতে হবে। পশ্চিমবঙ্গের মর্টালিটি রেট অনেক বড়, কারণ আমাদের বড় রাজ্য, এটা পরিসংখ্যানের ব্যাপার, এটা যারা বোঝে তারা বুঝবে। কারণ মর্টালিটি যদি সব মৃত্যুকেই এই দিকে ছেড়ে তাহলে মর্টালিটি রেট আর ফার্টালিটি রেট দিকে মিলিয়ে দেখতে হবে, ঠিক আছে? আমি এসআইআর নিয়ে আমাদের স্ট্যান্ড পয়েন্ট খুব ক্লিয়ার। এসআইআর করুক আর যাই করুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের যা সিট আগের বারে ছিল, তৃণমূল কংগ্রেসের যা সিট আগের বারে ছিল, তার থেকে একটা হলো 250 প্লাস। বেশ, ঠিক আছে। আমি এক মিনিট, মানুষের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে, মানুষের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে। বিএলওর পরিবার, আমাদের যাদের নাম আসছে না। বেশ, আমি শেষ করব অনির্বাণকে দিয়ে। এসআইআর এর ক্ষেত্রে লাস্ট আমার একটা সংশোধন, আমি শেষ করবো আপনাকে। এসআইআর এর ক্ষেত্রে লাস্ট আমার একটা এতগুলো কথা যখন শুরু ওখান থেকে আচ্ছা, আপনি বলুন তো। বলুন উত্তর না বলে উত্তরটা দেবো কি করে?
এসআইআর নিয়ে এত আতঙ্ক রাজ্যে, কৃষ্ণনগরের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে আমি এসআইআর করলাম না, পাতা ছেড়ে দিচ্ছে। তার 22 দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করে দিয়েছে। এইখানে বাম তৃণমূল দুজনে মিলে একসাথে যে ফিস ফ্রাই তথ্য তৈরি করে এসআইআর এর বিরোধিতা করছে। এত বিরোধিতা কিসের? এত এসআইআর বিরোধিতা কিসের? কারণ কি পশ্চিমবঙ্গে এতদিন ভোট করে এসছে বহিরাগত রোহিঙ্গাদের দ্বারা, বহিরাগত মুসলমান বাংলাদেশিদের দ্বারা। এই পিপিলিকার আপনার complete? গুলো দিয়ে যে যাচ্ছে, পিপিলিকার মতো বর্ডার দিয়ে দিয়ে যাচ্ছে, এগুলো বাম তৃণমূল কারুর বেশ, আপনার শেষ তো? হ্যাঁ, আমি আপনাকে শেষ করবো। গভর্নমেন্টের প্ল্যান অনিমবাবু, আমি শেষ করবো। আপনি শেষ বলুন, বলুন, বলতে থাকুন। এই চলতে থাকবে। এসআইআর নিয়ে আমাদের তো পরিষ্কার কথা একটাই, যে এসআইআর যে পদ্ধতিতে করতে চেয়েছিল সেই নির্দিষ্ট পদ্ধতির জন্য ইনফ্রাস্ট্রাকচার কেন্দ্র সরকার রাজ্য সরকারের ছিল না। ইনফ্রাস্ট্রাকচার ছিল না বলে আমরা দেখতে পেলাম যে স্কুল শিক্ষকদের ব্যবহার করলো, বিভিন্ন সরকারি কর্মচারীদের ব্যবহার করলো। এই সরকারি কর্মচারী, স্কুল শিক্ষক এদের ব্যবহার করার ফলে আমরা দেখতে পেলাম রাজ্যে কি অবস্থা হলো। আমরা নির্দিষ্টভাবে বামপন্থীরা বলেছিলাম যে এসআইআর কে যদি ন্যায্যভাবে করতে হয় তার জন্য সঠিক পরিকাঠামো কেন্দ্র এবং রাজ্য সরকারকে গড়ে তুলতে হবে। আমরা আজকেও দেখতে পাচ্ছি এসআইআর পদ্ধতি যখন কার্যকরী হয়েছে, এসআইআর এর ফর্ম ফিল আপ করেছে, এমন অনেকে কিন্তু এসআইআর এর ফর্ম ফিল আপ করার পর যে নির্দিষ্ট বেরিয়েছে, খসড়া বেরিয়েছে, সেই খসড়াতে কিন্তু নেই তারা না। তাহলে কার্যত এই ভুলগুলো নিয়ে আমাদের সন্দেহ ছিল এবং কার্যত কিছু ভুল কার্যকরী হচ্ছে। আরে এত কথা বলছে শান্তরূপ, দাঁড়ান না একটু শেষ করতে দিন। এত মেঘবালিকার কথা বলছে, সেই মেঘবালি থেকে থেকে একটুখানি বৃষ্টি পড়েছিল, সেই বৃষ্টির নাম কি বলুন তো? শুভেন্দু অধিকারী, এখন শান্তরূপের নেতা। তৃণমূল কংগ্রেসের যে শুভেন্দু অধিকারীর হাতে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে তখন বিজেপির কর্মীদের রক্ত লেগে আছে, আজকে শান্তরূপ রাদের নেতৃত্বে কাজ করছে। আমরা কার্যত বলতে চাই ওই ফিস ফ্রাই তত্ত্ব, যা তত্ত্ব বলতে গেছে শান্তরূপ মনে হয় ভুলে গেছে, শান্তরূপ মনে হয় ভুলে গেছে যে ঝালমুড়ি তত্ত্বের কথা, ঝালমুড়ি তত্ত্বের কথা, তুই করো এসআইআর যে ঝালমুড়ি মমতা ঝালমুড়ি এ বাংলা মমতা। ঝালমুড়ি তত্ত্বের কথা শান্তরূপ ভুলে গেছে, শান্তরূপ কথা ভুলে গেছে, কারণ এই বাংলা এই বাংলা মমতা। আচ্ছা, এই এত কথা বললো আর এদের সঙ্গেই জোট করছে যারা এতদিন বিরোধিতা করে এলে, এইখানে সাইবাড়ি থেকে শুরু এত বড় বড় কথা বলেলো, সেই বামেদের সঙ্গে তৃণমূল একটা আলোচনা লম্বা হয়ে যাবে। শুধু তাই নাই, এসআইআর নিয়ে বারবার এই সরকারি কর্মচারী নিয়ে এত এক মিনিট। নদিয়াতে গত 7 দিন আগে, গত 7 দিন আগে বামপন্থী পঞ্চায়েতের প্রতি অনাস্থা এনে বিজেপি আর তৃণমূল কংগ্রেস গড় তৈরি করেছে। শাকারিতে চলে যান, প্রধান হচ্ছে তৃণমূল কংগ্রেস, রুহ প্রধান হচ্ছে বিজেপির। শান্তনু ভুলে যাচ্ছে কেন এত? ব্রাহ্মী শাক খাক শান্তনু ডাক্তার, আর একটু ব্রাহ্মী শাক করলে এত পরিমাণে ওর মতিভ্রম এবং ওর স্মৃতিভ্রম হচ্ছে। আমি ওর ভাইয়ের পক্ষ থেকে বলছি, কালকে আমি ওকে ব্রাহ্মী শাক দিয়ে আসবো, তাহলে এগুলো একটাও ভুলে যাবে না। মানে আপনি না গণতন্ত্রে শুনুন, আমি শেষ করি। গণতন্ত্রে না হাসি থাকবে, বেদনা থাকবে, মন্তব্য থাকবে, আলোচনা থাকবে। আর ব্রাহ্মী শাকটা আমি বলছি ওই যে যেন নীলপুর থেকে নিয়ে এসে শান্তরূপে দেয়। একটাই কথা, যে সকল সরকারি কর্মচারীরা এত চাপ বলছে এই এসআইআর কাজ করতে পারছে না, তারা সরকারি এই সুখের চাকরি করে না তাদের মেরুদণ্ড সব শুকিয়ে গেছে। একবার প্রাইভেট কোম্পানির যে চাপ, তারা একবার এসে দেখুক, যারা এই তৎকালীন যারা স্টুডেন্ট তাদের যে চাপ, তারা একবার নেমে দেখুক, তাহলে বুঝতে পারবে যে এই সামান্য চাপের জন্য আপনারা আমরা আপনাদের প্রত্যেকে থামাচ্ছি। থ্যাংক ইউ। একদম এটা বলা যায় না, একদম প্লিজ আমি যেটা মনে করি একদম এটা না, অবশ্যই এটা একদম কখনোই আরে গোটা দেশকে বিক্রি করে দিতে, সরকারিটাকে বিক্রি করতে না, এটা মোটেও না। এর ক্ষেত্রে আপনাকে সংযত থাকা উচিত। এই শব্দবন্ধনী উইথড্র করা উচিত না, মোটেও না। এটা একদম হ্যাঁ। শব্দবন্ধনী একদম ঠিক। যারা এর বিরোধিতা করছে, তারা তৃণমূলের দাবিদারি করার জন্য কাজটা করছে। অনেক সরকারি কর্মচারী দেখাচ্ছে 20 দিন 22 দিনের মধ্যে কাজ কমপ্লিট করছে, তাদের চাপ লাগছে না। বেশ আসুন, অনেক ধন্যবাদ। আসলে প্রথমে শুরু করেছিলাম জল জমিন অধিকারের প্রশ্নে, বলেছিলাম অমাবস্যার রাতে জোনাকি পোকা দেখা যায়, হালকা ফুলকা দেখা যায়, আর পূর্ণিমা রাতে পরিষ্কার দেখা যায়। কিন্তু যা শুরু হলো, যা তীব্রতা ভূমিকম্প, সেটা আগ্নেয়গিরির মতো হলো। নমস্কার, অনির্বাণ রায়চৌধুরীকে অনেক ধন্যবাদ, তিনি বাম নেতা। সায়ন সেন তৃণমূল যুব নেতা, আপনাকে ধন্যবাদ। শান্তরূপ দে বিজেপির নেতা, অনেক ধন্যবাদ। এই আগ্নেয়গিরির তীব্রতা ক্রমশ বাড়তে থাকবে, পরতে সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার করবো। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, পাট বিরাটা, বর্তমান। নমস্কার।